আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, গাজায় 1000 মসজিদ গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের নিরাপত্তা দেওয়া ইসরায়েলের 1 নম্বর কাজ। আরো জানিয়ে দিব সফলভাবে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইয়েমেন, রয়েছে উচ্চ ধ্বংস সক্ষমতা। এদিকে ইরাকে সামরিক অভিযানের প্রস্তুতি তুরস্কের। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন শুরু আজ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। গাজায় 1000 মসজিদ গুড়িয়ে দিয়েছে ইসরায়েল। 5 মাসের বেশি সময় ধরে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। ইসরায়েলের হামলায় এরই মধ্যে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে পুরো গাজা। হামলা থেকে বাদ পড়েনি ধর্মীয় স্থাপনাও, ফলে রমজান মাসেও নামাজের স্থান পাচ্ছে না গাজাবাসী। গাজার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ফেব্রুয়ারি পর্যন্ত গাজায় অবস্থিত 1200 মসজিদের মধ্যে অন্তত 1000 মসজিদ পুরোপুরি বা আংশিকভাবে ধ্বংস করা হয়েছে। খবর আনাদোলু ইনসির। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 7 অক্টোবরের পর ইসরায়েলের হামলায় ইমাম, মুয়াজ্জিন ও হাফেজ সহ শতাধিক ধর্মীয় ব্যক্তিত্ব নিহত হয়েছেন। গাজার বাসিন্দারা জানিয়েছেন, রমজান মাসে তারাবিহ নামাজের জন্য পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না, কারণ মসজিদগুলো ধ্বংস করা হয়েছে, এমনকি উযু করার জন্য মিলছে না পানি। এদিকে ইয়েমেনের হুতি গোষ্ঠী হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। একটি সামরিক সূত্রে বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম RIA এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানিয়েছে, হুতিদের ক্ষেপণাস্ত্র বাহিনী সফলভাবে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, যা সবচেয়ে 8 গুণ বেশি দ্রুত গতিতে ছুটতে পারে। গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের নিরাপত্তা দেওয়া ইসরায়েলের 1 নম্বর কাজ। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন 2024 সালের 13 মার্চ ওয়াশিংটনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেলের সাথে বৈঠকে বক্তব্য রেখেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা বিধান ইসরায়েলকে অবশ্যই 1 নম্বর কাজ বলে গণ্য করতে হবে। গাজায় ত্রাণের জন্য নতুন একটি সামুদ্রিক করিডোর নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রের শীর্ষ এই কূটনীতিক সাইপ্রাস, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ মন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী আরও সহায়তা সরবরাহের জন্য গাজা উপকূল রেখায় একটি অস্থায়ী জেটি নির্মাণের জন্য ভূমধ্য সাগরে একটি জাহাজ পাঠিয়েছে। তবে ডকটির নির্মাণ কাজ শেষ হতে 2 মাস সময় লাগতে পারে জানিয়েছে তারা। 200 টনের বেশি মানবিক খাদ্য সহায়তা নিয়ে স্পেনের একটি জাহাজ মঙ্গলবার সাইপ্রাস থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এটি অনাহারে থাকা লাখ লাখ ফিলিস্তিনিকে খাদ্য প্রদানের জন্য সর্বসাম্প্রতিক প্রয়াস। সেলিব্রিটি শেফ হোসে আন্দ্রেস প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন দ্বারা সংগৃহীত খাবার স্প্যানিশ ত্রাণ সংস্থা ওপেন আর্মসের একটি জাহাজ দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়েছিল এবং গাজা ভূখণ্ডের অজ্ঞাত একটি স্থানে এটি যাচ্ছে। 400 কিলোমিটার পথ পাড়ি দিতে 2 থেকে 3 দিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। গাজায় দক্ষিণাঞ্চলীয় রাফায় জাতিসংঘের খাদ্য বিতরণ কেন্দ্রে বিমান হামলায় হামাসের এক জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, ইসরায়েলের হামলায় কমপক্ষে আরো 4 জন নিহত হয়েছে, তাদের মধ্যে এক জাতিসংঘের কর্মী। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় আনরো কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আবু হাসনা নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী আবু হাসনাকে একজন হামাস সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে। তাদের দাবি, আবু হাসনা হামাসের জন্য একটি গোয়েন্দা অপারেশন রুমের নেতৃত্ব দিয়েছিলেন এবং মানবিক ত্রাণের নিয়ন্ত্রণ গ্রহণ ও হামাস যোদ্ধাদের মধ্যে তার বিতরণেও জড়িত ছিল। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানায়, বিগত দিনে ইসরায়েলি হামলায় আরো 88 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট 31,272 জন ফিলিস্তিনি নিহত আর 73,000 আহত হয়েছেন। গত 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাস যোদ্ধারা আক্রমণ চালিয়ে প্রায় 1200 জনকে হত্যা এবং 250 জনকে বন্দী করে নিয়ে যাওয়ার পর ইসরায়েল ব্যাপক সামরিক অভিযান শুরু করে।
সফলভাবে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো ইয়েমেন। রয়েছে উচ্চ ধ্বংস ক্ষমতা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী সফলভাবে একটি উচ্চ ধ্বংস ক্ষমতা সম্পন্ন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। লোহিত সাগরে যখন ইহুদিবাদী ইসরায়েল এবং তার মিত্রদের জাহাজে হুতিষ্ঠিত সামরিক বাহিনী হামলা চালাচ্ছে এবং এ নিয়ে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ তুঙ্গে রয়েছে, তখন এই হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার খবর এলো। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সামরিক সূত্র রাশিয়ার স্পুতনিক বার্তা সংস্থাকে জানিয়েছে, সলিড ফুয়েল চালিত এই ক্ষেপণাস্ত্র প্রতি ঘন্টায় ৬,২০০ মাইল গতিতে ছুটতে পারে, যা শব্দে চেয়ে ৮ গুণ বেশি। ওই সূত্র জানায়, লোহিত সাগর, আরব সাগর এবং এডেন উপসাগর ও ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ইয়েমেন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যাপকভাবে উৎপাদনের পরিকল্পনা করছে। সামরিকটি সূত্র বলছে, পরীক্ষায় কয়েক মাসের মধ্যে ইয়েমেন তাদের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের ওয়ারহেড ও বোমা বহনের সক্ষমতা দ্বিগুণ বাড়িয়েছে। লোহিত সাগরে সাম্প্রতিক অভিযানে নতুন অস্ত্র ব্যবহার করা হয়েছে, যা মার্কিন ও ব্রিটিশ বাহিনীকে বিস্মিত এবং সতর্ক করেছে বলে ইয়েমেনের আনসারুল্লাহ নেতা আব্দুল মালিক আল হুতি মন্তব্য করার এক সপ্তাহ পর হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার এ খবর বের হলো। গত সপ্তাহে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফিও বলেছিলেন, দেশের সামরিক বাহিনীর হাতে এখনো অনেক তুরুপের তাস রয়েছে, যা এখনো খোলা হয়নি। ইরাকের সামরিক অভিযানের প্রস্তুতি তুরস্কের। ইরাকের উত্তর অঞ্চলে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে তুরস্ক। ওই অঞ্চলে থাকা কুর্দি যোদ্ধাদের আরো দক্ষিণে ঠেলে দেওয়া এই অভিযানের উদ্দেশ্য। এছাড়া সেখানে থাকা একটি নতুন বাণিজ্য রুটকে নিরাপদ করতেও কাজ করবে তুরস্কের সেনাবাহিনী। খবর মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক অভিযান চালানো হতে পারে ইরাকের অভ্যন্তরে। মূলত কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে টার্গেট করা হবে। গত বছর থেকে কুর্দি বাহিনীর হামলায় অন্তত কয়েক ডজন সেনা হারিয়েছে তুরস্ক। এ নিয়ে তুরস্কের অভ্যন্তরে বিতর্ক সৃষ্টি হয়েছে। অনেকেই দেশটির কৌশল নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। কুর্দিদের অনুপ্রবেশ থামাতে উচ্চ নজরদারি টাওয়ার নির্মাণ করেছিল তুরস্ক, কিন্তু এরপরও সফলভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে গেছে বাহিনী। তুরস্কের আরেক সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছে, তুরস্কের প্রধান উদ্দেশ্য একদম স্পষ্ট। মেটিনা ও গারাতে কুর্দিদের ইরাকের নতুন বাণিজ্য রুটের জন্য বড় হুমকি। উপসাগরীয় এলাকা থেকে ইরাকের মধ্য দিয়ে তুরস্ক পর্যন্ত ওই সড়কের দৈর্ঘ্য প্রায় ১২০০ কিলোমিটার। ওই কর্মকর্তা আরো বলেন, আমরা এই এলাকা থেকে কুর্দিদের সরাতে এবং ওই এলাকা নির্মাণ প্রকল্পের সুরক্ষা নিশ্চিতে কাজ করব। এটি হবে এক ঢিলে দুই পাখি মারার মতো। শিগগিরই ওই প্রকল্পটি বাস্তবায়ন করতে চায় তুরস্ক, ইরাক ও অন্য আরব দেশগুলো। এই সড়কটি নির্মাণ হলে ইরাক সহজেই তুরস্কে পণ্য পাঠাতে পারবে। এছাড়া নির্মাণ করা হবে উচ্চ গতির রেল লাইনও। ওই লাইন দিয়ে ঘন্টায় ৩০০ কিলোমিটার গতিতে যাত্রী ও পণ্য পাঠানো যাবে। এই প্রকল্প বাস্তবায়ন করতে $১৭ বিলিয়ন দরকার পড়বে। অপরদিকে এই সড়কের কারণে বছরে অন্তত $৪ বিলিয়ন করে আয় হবে। সৃষ্টি হবে কমপক্ষে ১ লাখ চাকরি। রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন শুরু আজ। রাশিয়ায় শুক্রবার ১৫ মার্চ থেকে শুরু হচ্ছে প্রেসিডেন্সিয়াল নির্বাচনের ভোট গ্রহণ। এতে সব ভোটারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলসহ রাশিয়ার সব ভোটারকে ভোট প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে বলেন রুশ প্রেসিডেন্ট। এক ভিডিও বার্তায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ৭১ বছর বয়সী পুতিন বলেন, আমাদের এখন ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ হয়ে একসঙ্গে এগিয়ে যাওয়া প্রয়োজন। আপনাদের দেওয়া প্রতিটি ভোটই মূল্যবান। আগামী ৩ দিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি। ৩ দিন ব্যাপী এ নির্বাচনে ভোট গ্রহণ চলবে রোববার পর্যন্ত। ২০০০ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন পুতিন। এবারের নির্বাচনেও তিনি জয়ী হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। নির্বাচনে তিনি ছাড়াও আর ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যদিও তাদের কেউই পুতিনের সমালোচনা করেন। একাধিক মতামত জরিপে পুতিনকে অধিকাংশ রাশিয়ান নাগরিকের সমর্থন পেতে দেখা যায়। গত মাসের এক জরিপে পুতিন ৭৫% মানুষের সমর্থন পেয়েছিলেন। এবারের নির্বাচনে যে দুই প্রার্থী ইউক্রেনে যুদ্ধ বন্ধ করা প্রতিশ্রুতি দিয়ে লড়তে চেয়েছিলেন, তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে। ইউক্রেনের এই যুদ্ধকে বিশেষ সামরিক অভিযান হিসেবে অভিহিত করেছিল রাশিয়া। ভিডিও বার্তায় পুতিন বলেছিলেন, জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সব ভোটার একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং স্বাধীন রাশিয়াকে দেখতে চায়, আর তা ভোট প্রয়োগের মাধ্যমেই সম্ভব।